ভয় দেখিয়ে কিংবা প্রলোভন দেখিয়ে কিংবা নগদ টাকা পয়সা পদ পদবি সুযোগ সুবিধা দিয়ে ভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে এনে দল গঠনের ইতিহাস বাংলাদেশে নতুন কোনো কিছু নয়। আমরা জিয়াউর রহমানের সামরিক শাসনের সময়টার দিকে যদি তাকাই, জেনারেল এরশাদের সামরিক শাসনের সময়টা যদি তাকাই, বা তারা যে রাজনৈতিক দল গঠন করেছে সেই রাজনৈতিক দল গঠনের একেবারে শুরুটার দিকে যদি তাকাই, আমরা দেখব যে এগুলো ঘটেছে তারা বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে এনে মন্ত্রী বানিয়ে আর্থিক সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে তাদের দলে অন্তর্ভুক্ত করেছেন। আজকে 2025 সালের বাস্তবতায় দাঁড়িয়ে এবং একটি আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগ সরকারের পতনের পর এখন যখন সব মহল থেকে নতুন রাজনীতির, নতুন বাস্তবতা, নতুন সিস্টেম এইসব কথা আমাদেরকে শোনানো হচ্ছে, ঠিক তখন আমরা দেখতে পাচ্ছি নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, কিংস পার্টি কিংবা রাজার দল, জাতীয় নাগরিক পার্টি, তারাও ঠিক সেই পুরনো সামরিক শাসকদের যে কায়দা, সেই কায়দা অনুসরণ করতে যাচ্ছে কিংবা তাদের পদে পদাঙ্ক অনুসরণ করছেন, সেই পথ ধরে হাঁটছেন, এমন একটি তথ্য আমাদের সামনে এসেছে। দর্শক, আপনারা যারা ঢাকার পত্রপত্রিকা পড়েন, আজকের ঢাকার দৈনিক প্রথম আলোতে একটি খবর বেরিয়েছে। আমি অনলাইন ভার্সনে এই রিপোর্টটি পড়ে আমার কাছে মনে হয়েছে যে এই রিপোর্টটি অত্যন্ত ইঙ্গিতপূর্ণ, গুরুত্বপূর্ণ এবং আমাদের ভবিষ্যৎ রাজনীতির গতি প্রবাহ সম্পর্কে ধারণা পাওয়ার জন্য এটি নিয়ে একটু আলোচনা করার দরকার আছে। প্রথম আলো শিরোনাম করেছে 10 কোটি টাকা ও এমপি পদের প্রলোভন, নুরুলের অভিযোগকে সর্বৈব মিথ্যা বললেন সামান্তা। হেডিংয়ের মধ্যে একটা ব্যালেন্স করার চেষ্টা আছে। এখনকার সাংবাদিকতা, এই কথাটা আমাকে বলতে হয় দর্শক, যে আমি সবসময় বলি যে এখন আসলে 5ই আগস্টের পরে বাংলাদেশে বলতে গেলে কোনো সাংবাদিকতা নেই। সংবাদপত্র, সাংবাদিকতা, মিডিয়া ইন্তেকাল ফরমায় আছে। আপনারা খেয়াল করবেন যে প্রায় প্রত্যেকটা রিপোর্টের ক্ষেত্রেই তাদের এক ধরনের মানে ব্যালেন্স করার প্রবণতা থাকে, যেমন এই জায়গাটিতেও একটি ব্যালেন্স করার প্রবণতা আছে। যাই হোক, সেটি অন্য প্রসঙ্গ, আমি সেই আলোচনায় যাচ্ছি না। আমি এই জায়গাটায় আলোচনা করি। অভিযোগ করেছেন নুরুল হক নুরু, ডাকসুর সাবেক ভিপি, এবং তার একটি গণ অধিকার পরিষদ, তার একটি রাজনৈতিক দল ছিল, আছে। তিনি অভিযোগ করেছেন যে এই নতুন যে রাজনৈতিক দলটি হয়েছে জাতীয় নাগরিক পার্টি, তারা তার দলের অন্তত পক্ষে 20 জন, তার দলের নেতাকর্মীদেরকে অন্তত বেশ কয়েকজনকেই 10 কোটি টাকা দেওয়ার প্রলোভন দেখিয়েছেন, দিয়ে তার দলে নিয়ে গেছেন এবং এমপি বানানোর প্রলোভন দিয়েছেন। তার আরও একটি অভিযোগ, এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত কোনো উপদেষ্টার পক্ষ থেকেও এই ধরনের প্রলোভন দেখানো হয়েছে। দর্শক, আমি এখানে 3টি কম্পোনেন্টকে আমি আলাদা আলাদা করেছি এবং 3টি আমার কাছে মনে হয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত বিপজ্জনক এবং ইঙ্গিতপূর্ণ। রাজার দল জাতীয় নাগরিক পার্টি নিয়ে নানা রকম অভিযোগ আছে, সেগুলো আপনারা সবাই জানেন। টেন্ডারবাজি, তদবিরবাজি, সহিংসতা সৃষ্টি, মব সৃষ্টি, নানা রকম অনৈতিক কর্মকাণ্ড তাদের বিরুদ্ধে অভিযোগ, সেগুলো সোশ্যাল মিডিয়ায় এসেছে, যদিও পত্রপত্রিকায় খুব একটা আসে না, কিন্তু সোশ্যাল মিডিয়ায় সেগুলো উঠে এসেছে। এমনকি তারা নিজেদের লোকজনও সেগুলো নিয়ে অভিযোগ তুলেছেন, অভিযোগ করেছেন। ফলে যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে আসলে রাজার দল হিসাবে, তাদের বিরুদ্ধে একদম শুরু থেকে, আসলে তাদের জন্মের আগে থেকে তারা নানা রকম বিতর্ক তৈরি করেছে, মব অ্যাট্রোসিটি থেকে শুরু করে নানাভাবে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের পরও নানা রকম বিতর্ক তৈরি করেছে। বিশেষ করে তারা যে সমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ ঘটিয়েছে, সেই সমাবেশের খরচের উৎস কী, তারা কোত্থেকে টাকা পেয়েছেন, সেটি নিয়ে নানা বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন, তাদের কাছে ব্যাখ্যা চেয়েছেন, তাদের কাছে তালিকা চেয়েছেন যে যদি তারা কারো কাছ থেকে কোনো ডোনেশন নিয়ে থাকেন। তবে ইন্টারেস্টিং হচ্ছে, যারা নতুন বন্দোবস্তের রাজনীতিতে নতুন বন্দোবস্তের কথা বলেন, নতুন রাজনীতির কথা আমাদেরকে শোনাচ্ছেন, নতুন বাংলাদেশের কথা শোনাচ্ছেন, তারা কিন্তু এই যে নতুন একটি দাবি যে আমার টাকার উৎস কী, কোত্থেকে আমি টাকা পেলাম, সেই জবাবদিহিতা, ট্রান্সপারেন্সি, সেই যে কলটা, সেই কলটাতে রেসপন্স করার মতো সাহস তারা দেখাতে পারেনি কিংবা প্রয়োজন বোধ করেনি। কারণ তারা মুখে নতুন রাজনীতির কথা বললেও, নতুন বন্দোবস্তের কথা বললেও, তাদের মগজে চিন্তায় আসলে সেই পুরনো জিয়া এরশাদের সামরিক শাসনের যে প্রক্রিয়া তারা রাজনৈতিক দল গঠন করেছিলেন, সেই রকম একটি জায়গায় আসলে তাদের চিন্তা, মনন, মানসিকতা সব কিছু আছে। ফলে তারা হয়তো সেই সব খরচপাতি, উৎস, আয় ব্যয়ের উৎস দেখানোর যে দাবিটি উঠে এসেছে, সেদিকে তারা কোনো কর্ণপাত করেনি। এমনকি
মানে এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অফিসটি, বিশাল বিল্ডিংটি ব্যবহার করা হচ্ছে, সেটির ভাড়া থেকে আসছে, কারা দেন, কিভাবে দেন, সেই প্রশ্নগুলো উঠে এসেছে। যাই হোক, নতুন করে এখন নুরুল হক নুরু যে অভিযোগটি তুলেছেন, সেই অভিযোগটি আমার কাছে মনে হয়েছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি নিয়ে আলোচনা দরকার। এবং যদিও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন এই অভিযোগটিকে সর্বৈব মিথ্যা বলে অভিহিত করেছেন প্রথম আলোর রিপোর্টারের কাছে, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে এই অভিযোগটি নিয়ে একটু তদন্ত হওয়ার দরকার আছে। রাষ্ট্রের, সরকারের নির্বাচন কমিশন, হুয়েভার মেবি, বা দুর্নীতি দমন কমিশন, তাদেরও উচিত হবে এই বিষয়টি নিয়ে তদন্ত করা। আমি যদি আলোচনায় আসি, প্রথম আলো তার নিজেদের অনুসন্ধান থেকে পাওয়া তথ্য থেকে বলছে যে নুরুল হক নুরুর দলের অন্তত 20 জন এই নতুন রাজার দল জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছে। এখন নুরুর অভিযোগ হচ্ছে তার দলের কাউকে 10 কোটি টাকার প্রলোভন দেখিয়ে এবং এমপি বানানোর প্রলোভন দেখিয়ে তার দলে নেওয়া হয়েছে। এখন প্রথম আলোর রিপোর্ট বলছে যে 20 জন তার দলে যোগ দিয়েছে, নেতা এবং কর্মী পর্যায়ের, এবং এদের কেউ তাদের কেন্দ্রীয় গুরুত্বপূর্ণ পদেও জায়গা পেয়েছেন। এখন এই 20 জনের মধ্যে কতজনকে 10 কোটি করে টাকা দেওয়া হয়েছে? আমরা যদি 50%কেও ধরি, যে 50% একটা 50-50 চান্স হিসাবে যদি ধরি যে 10 জনকে 10 কোটি টাকা দেওয়া হয়েছে, তাহলে 100 কোটি টাকা এখানে খরচ হয়েছে। এই 100 কোটি টাকা কোত্থেকে এসেছে, কারা দিয়েছে, তারা কিভাবে পেয়েছে, এবং এটির নৈতিকতা অনৈতিকতা সেই প্রশ্ন তো আছেই। এটি ইললিগাল অ্যাক্টিভিটিস কিনা সেই প্রশ্ন তো আছেই। এটি ক্রিমিনাল অফেন্স কিনা সেই প্রশ্ন তো আছেই। কিন্তু তার আগের প্রশ্ন হচ্ছে এই টাকাটা তারা কোথায় পেয়েছে, যদি অন্তত 10 জনকেও তারা এই টাকাটি দিয়ে থাকে। তার পরের প্রশ্ন আসে যে এই যে এমপি বানানোর প্রলোভন তারা দেখিয়েছেন, এমপি তারা বানাবেন কিভাবে? তার মানে কি আগামী নির্বাচনটি তারা ঠিক এইভাবে প্ল্যান করে রেখেছেন যে একটি নাম আসতে নির্বাচন করে তারা ঠিক দখল করে একটি মানে ঘোষণা দিয়ে সব ফলাফল তাদের পক্ষে নিয়ে নেবেন? তা না হলে তারা আর কাউকে কিভাবে তারা আশ্বস্ত করেন, প্রলোভন দেখান যে তোমাকে আমি এমপি বানিয়ে দেব? তারা ক্ষমতায় গেলে টেকনোক্রেট কোঠায় হয়তো মন্ত্রী করতে পারবেন কাউকে, কিন্তু এমপি হতে হলে তো তাকে ভোটে পাশ করে আসতে হবে, নির্বাচন করতে হবে, প্রতিদ্বন্দ্বিতা করতে হবে। এই যে নতুন রাজার দল হয়েছে, তাদেরকে আসলে মানে নির্বাচনে তাদের কয়জনের বিজয় হয়ে আসার মতো অবস্থা আছে? হ্যাঁ, আমরা যদি সেই ফাইন্যান্সিয়াল টাইমসের ইন্টারভিউতে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যটাকে স্মরণ করি, তিনি অবশ্য তাদেরকে অনেকটা জোরাজুরি করেছেন, না তোমরা রাজনৈতিক দল করো, তোমাদেরকে সবাই চিনে, সবাই তোমাদেরকে ভোট দিবে, তোমরা খুব ভালো কাজ করেছো, এবং এই যে তোমরা ভালো কাজ করেছো এটা তোমাদেরকেই রক্ষা করতে হবে, কাজে তোমরা রাজনৈতিক দল করো। সো রাজা ডক্টর মোহাম্মদ ইউনূস জোর করে এই বাচ্চাদেরকে দিয়ে একটি রাজনৈতিক দল গঠন করে দিয়েছেন, যেটিকে আমরা রাজার দল বলছি। সো সেই রাজার দল এখন অন্যদেরকে প্রলোভন দেখাচ্ছে তারা এমপিও বানিয়ে দেবে। ইন্টারেস্টিং। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কোনো উপদেষ্টা, সেই উপদেষ্টারা কারা? মাহফুজ, আসিফ, এই 2 জন উপদেষ্টা পরিষদে থাকা, সরকারে থাকা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠেছে এই কারণে যে নাহিদও এতদিন উপদেষ্টাতে ছিলেন এবং তারপরে একেবারে দল গুছিয়ে এনে একদিন আগে তিনি সেখান থেকে পদত্যাগ করে দলের নেতৃত্ব নিয়েছেন, যেটি আমি মনে করি বা দেশের সিংহভাগ মানুষ মনে করে একটি অনৈতিক কাজ। কারণ এই সরকারটিকে বিবেচনা করা হয় একটি দল নিরপেক্ষ সরকার হিসাবে, কিন্তু এই সরকারের পদে থেকে তারা যখন একটি রাজনৈতিক দল গঠন করেন এবং নানা রকম প্রলোভন দেখান, যেমন নুরু বলছে যে কোনো উপদেষ্টা, সেই উপদেষ্টা হতে পারে মাহফুজ, হতে পারে আসিফ, আমরা জানি না, নুরু তার নাম বলেনি, কিন্তু যদি কেউ হয়ে থাকেন সেটিও তো হচ্ছে মানে ক্ষমতার অপব্যবহার, ক্ষমতাকে ব্যবহার করে প্রভাবিত করে কাউকে তাদের দলে আনার। এবং এটি তো অবশ্যই এই সরকারের নিরপেক্ষতা নিয়ে এখন যে আলোচনা হচ্ছে, সেই নিরপেক্ষতাটাকে খুবই প্রবলভাবে প্রশ্নবিদ্ধ করে বলেই আমার কাছে মনে হয়। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়েও আরও কথাবার্তা হওয়া দরকার, তদন্ত হওয়া দরকার, যে কোন উপদেষ্টা নুরুর দলের নেতাকর্মীদেরকে মানে প্রভাবিত করার চেষ্টা করেছেন, প্রলোভন দেখিয়েছেন। আর এই যে মানে যে 20 জন গিয়েছে, সেই 20 জনের মধ্যে কারা 10 কোটি করে টাকা পেয়েছে, কতজনকে টাকা দেওয়া হয়েছে, সেই টাকা কোত্থেকে এসেছে, এবং এই টাকা দেওয়ার মাধ্যমে যে অনৈতিক কাজটি করা হয়েছে, যে আইন ভঙ্গ করা হয়েছে, আমার তো মনে হয় সরকারের নিজে থেকে এই ব্যাপারে উদ্যোগী হওয়া উচিত, এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার। আর সেটি না করলে সামনের দিনগুলিতে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যবস্থাপনায়, তত্ত্বাবধানে একটি নির্বাচনের যে সম্ভাবনা, সেই নির্বাচনটি প্রশ্নবিদ্ধ হতে বাধ্য,
এবং তার অধীনে ইতিমধ্যে আলোচনাটি উঠতে শুরু করেছে যে এই অন্তর্বর্তী সরকারের অধীনে কোনো নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন হবে না, হতে পারে না। এবং এই যে নুরু যে অভিযোগ, সেই অভিযোগ যদি সত্য হয়, আমি বলছি না যে তার অভিযোগ সত্য, আমিও ঠিক 50-50 জায়গায় দাঁড়ালাম নুরুর, তার কারণ দুই পক্ষই, নুরু এবং জাতীয় নাগরিক পার্টি, তারা প্রত্যেকেই আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করেছে। তারা প্রত্যেকেই আওয়ামী লীগ সরকারের পতন ঘটানোর যে আন্দোলন, সেই আন্দোলনের অগ্রভাগে ছিলেন, সক্রিয় ছিলেন। ফলে তারা একই পার্টি, এবং একই পার্টির একই ঘরানার একই গ্রুপের লোকজন যখন একজন আরেকজনের বিরুদ্ধে প্রলোভনের অভিযোগ তোলেন, তখন সেটিকে আমরা যারা বাইরে থেকে নিরপেক্ষ জায়গা থেকে এগুলোকে দেখার চেষ্টা করি, আমরা একেবারে উড়িয়ে দিতে পারি না। আবার পুরোপুরি গ্রহণ না করলেও আমরা যদি একেবারে মাঝামাঝি দাঁড়িয়ে 50-50 সম্ভাবনা হিসাবেও দেখি, তারপরও আমাদের কাছে মনে হয় এর একটি তদন্ত হওয়া দরকার, খুঁজে বের করা দরকার যে নুরুর অভিযোগ ঠিক কিনা। আর ঠিক না হলে নুরুর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যেতে পারে যে তিনি এই ধরনের একটি অভিযোগ কেন করলেন, যে তার দলের যে 20 জন নেতাকর্মী এই নতুন নাগরিক পার্টি, জাতীয় নাগরিক পার্টিতে যোগ দিয়েছে, তাদেরকে 10 কোটি করে টাকা করে প্রলোভন দেখানো হয়েছে, এমপি বানানোর প্রলোভন দেখা হয়েছে, তিনি উপদেষ্টার বিরুদ্ধে পর্যন্ত অভিযোগ তুললেন। যদি সেটি মিথ্যা হয় তাহলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া যেতে পারে, কিন্তু আমি মনে করি এর একটি গ্রহণযোগ্য তদন্ত হওয়া দরকার। না হলে ডক্টর ইউনূসের সরকার, অন্তর্বর্তী সরকার এবং এই যে নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে রাজার দল, তারা তাদের গ্রহণযোগ্যতা, ইন্টিগ্রিটি, সততা এবং সব কিছুই প্রশ্নের মুখোমুখি থাকবে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।